There are two state-owned fisheries in the East Kolkata wetlands, the Nolbon and Goltala fisheries, both run by the State Fisheries Development Corporation. In 1979, Nolbon and Goltala came under State Fisheries Development Corporation, which is a West Bengal government undertaking within the administrative control of the Fisheries Department. Nolbon and Goltala are the largest among government-managed fisheries, comprising approximately 165 and 110 hectares respectively. The spectacular Nolbon fishery, dotted with 14 sewage-fed ferries, is located in Dhapa Manpur area of South Bidhannagar police station in Kolkata. Sadhan Sarangi, the enthused project in charge of the Nolbon fishery, walked us through the operational and managerial complexities of government fishery projects in the East Kolkata wetlands. On the other hand, our long conversation with Debobroto Das, Junior Project Officer of the State Fisheries Development Corporation, foregrounded the management operations in the Goltala Bheri and highlighted major obstacles on the way of managing the fishery and how these challenges are addressed. আমরা এখন নলবন ফিশারিজ প্রজেক্টে চলে এসেছি এবং আমাদের সঙ্গে আজকে আছেন মিস্টার সাধন সারেঙ্গি এবং স্যার হচ্ছেন প্রজেক্ট ইনচার্জ এবং উনি দুটো বড় প্রজেক্ট নলবন ফিশারিজ এবং গোলতলা ফিশারিজ এই দুটো প্রজেক্টই ওনার তত্ত্বাবধানে এখন চলছে। এই দুটো আমরা গতকাল গোলতলাতে গিয়েছিলাম। নলবনও হচ্ছে গোলতলার মতোই কিন্তু আরও বড় সরকার অধিগৃহীত ভেরি। তো স্যার আপনাকে তাহলে আমরা একটু আপনার কাছ থেকে একটা জিনিস জেনে নিই এখন এই নলবন, বিশেষ করে নলবন ফিশারিজ প্রজেক্টের ব্যাপারে। তো এই নলবন ফিশারিজ প্রজেক্টটা যেটা, সেটা মানে কতটা এলাকা নিয়ে আপনারা এখানে মাছ চাষ পরিকল্পনা করছেন সেটা যদি আমি বলতে পারি। এটা আমাদের এরিয়া অ্যাকচুয়ালি 165 হেক্টর জায়গা, ওয়াটার বডি 110 হেক্টর। এই 110 হেক্টরের মধ্যে আমরা পুরোপুরি মাছ চাষ করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড নেই। কারণ আমাদের বিভিন্ন সাইডের কালচারের জন্য বিভিন্ন স্পেসিফিক পন্ড আছে, যেগুলো আমরা বিভিন্ন রকম মাছ কালচার করতে পারি, কিন্তু দীর্ঘ কয়েক বছর আমাদের পর্যাপ্ত ফান্ড না পাওয়ার জন্য আমরা স্পেসিফিক কালচারের উপর গুরুত্ব দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমাদের ফান্ড নেই। স্পেসিফিক কালচার বলতে একটা সময় আমাদের হয়েছে এখানে, সেটা হচ্ছে আমাদের শিঙ্গি মাগুর থেকে শুরু করে কিছু পাবদা, আমরা চিংড়ি চাষও, এমনকি নোনা বেল্টে যে চাষটা হয় সেই চাষটাও আমরা এখানে করেছি। কিন্তু ওই সব চাষ করতে গেলে ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমাদের একটা ম্যাক্সিমাম টাকা খরচ হয়, যেটা বর্তমানে আমাদের কিছু মাছ আমরা রিকভারি পাইনি, তার আউটস্ট্যান্ডিং আমাদের কাছে থেকে গেছে। সেই জন্য আমরা বর্তমানে ফান্ড না পাওয়ার জন্য আমরা কিছু নর্মালি কালচার করছি। কিন্তু আমরা যদি ভবিষ্যতে আমরা যদি এইসব পন্ডগুলোতে কালচার করে থাকি তাহলে অনেক টাকা বেশি রিভেনিউ পাবো, এটা আশাবাদী আমরা। তো যাই হোক, 165 হেক্টরের উপরে আমরা 110 হেক্টরের জায়গা কালচার করছি। তার মধ্যে আমাদের স্পেসিফিক কালচার বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে কিছু শিঙি মাছ আছে, আর আমরা মনোসেক্স তেলাপিয়া কালচার করছি। তবে আমার দীর্ঘ 2-2.5 বছরের প্রজেক্ট ইনচার্জের অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের এখানে মার্কেটের একটা প্রবলেম আছে। কারণ আমাদের এখানে যা মাছটা প্রোডাকশান হয় সেটা আমরা টোটাল মার্কেটেই আমরা অকশন মার্কেটে দিই। এবার অকশন মার্কেটে একটা গতানুগতিকভাবে যে রেটটা আমরা পাই, সেটা আমাদের দেখতে গেলে মাছের যে খরচ, আমরা মাছ ছাড়া থেকে শুরু করে আপ টু সেলেবল করার জন্য যে কস্ট পড়ে যায়, সে কস্ট আমাদের রিকভারি পাই না। অলরেডি আমাদের ডেফিসিট থাকে। তাতে দেখা যাচ্ছে আইএমসির বাজার থেকে আমাদের মনোসেক্স তেলাপিয়া যদি আমরা গুরুত্ব বাড়াই, সেক্ষেত্রে মনোসেক্স তেলাপিয়া বাজারে বর্তমান কলকাতা বেল্টে
ওর একটা ডিমান্ড আছে এবং রেটটা মোটামুটি একটা ক্যারি করে। কিন্তু আদার্স যে আইএমসিগুলো আমরা চাষ করি সেখানে কিন্তু পর্যাপ্ত রেট কোনো সময় পাই, আবার কোনো সময় পাই না। ধরুন আমাদের বাজার খুব যদি ডিমান্ড থাকে তাহলে আমরা একটা আইএমসির উপরে যথেষ্ট রেট পাই, 130 টাকা 40 টাকা 500 গ্রাম সাইজের উপরে বা 1 কেজি সাইজের উপরে 150 টাকা। আইএমসি ইন্ডিয়ান মেজর কালচার। এই মেজর কালচারটা হচ্ছে আমাদের রুই মৃগেল মানে সাদা জাতীয় মাছ যেগুলো আছে সেগুলো সেই মাছগুলোতে আমরা আইএমসি বলি। আর মনোসেক্স তেলাপিয়া প্যাসিফিক তেলাপিয়াটা যেটা সেটা আমরা ওয়ান টাইম আমরা ছাড়ি, ওটা 120 থেকে 130 দিনে ওটা প্রোডাকশান হয়। আমরা ছাড়ি ধরুন আমরা ওটা মানে কি বলে যায় ওটা আমরা ছাড়ি ঠিক 0.5 cm, মানে একদম যাকে বলা যায় কি বলবো 250-তে 2000 পিস, 100 গ্রামে ধরুন 4500-5000 পিস এইরকম আমরা ছাড়ি তেলাপিয়াটা। তো তেলাপিয়াটা আমাদের শুরু থেকে প্রোডাকশন করতে হয়, ওকে একটা স্পেসিফিক পুকুরে আমরা রাখি, সেখানে বার ফেন্সিং করতে হয়, কারণ ওই মাছটাকে একটু বড় হয়ে গেলে আমাদের এখানে বিশেষ করে পানকড়ির চাপটা আছে। আর অন্যান্য প্রজাতির পাখি আছে সেটা আমাদের শীতকালের সময় আসে, আবার পরিযায়ী পাখিগুলো তারা আবার চলে যায়, কিন্তু পানকড়ি সারা বছর কম বেশি থাকে, ওরা খেয়ে নেয়। সেই জন্য ওদের প্রোটেকশান করার জন্য আমাদের বার ফেন্সিং করতে হয়। বার ফেন্সিং করে মাছটাকে রাখার পরে একটা মিনিমাম আমরা এভারেজ দেখে নিই, ধরুন আমরা ফেললাম ধরুন 0.5-এ, সেটাকে আমরা 0.75 অবধি আমরা ওয়েট করি, দিয়ে আবার একটা পুকুরে আমরা ফেলি। মিনিমাম আমরা 25 গ্রাম বা 30 গ্রাম হলে আমরা নর্মাল পুকুরে ছাড়ি, কারণ সেটা হলে কি হয় আমাদের পানকড়ির সঙ্গে ওরা প্রতিরোধ করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে, নাহলে ওরা পারে না। নলবন গোলতলা একটা সময় ছিল, বছরে এক্সট্রা একটা ইনক্রিমেন্ট দেওয়া হতো অনলি ফর গোলতলা ফিশারি এবং নলবন ফিশারি, বিকজ ওদের রেভিনিউটা এতটাই ছিল যে ওর থেকে রেভিনিউ মানে এক্সট্রা এদেরকে ইনসেন্টিভ দেওয়া হতো, মানে লাভের টাকা থেকে। তো সেই দিনটা মনে হয় আমাদের আর আসবে বলে মনে হয় না। তার কারণ হচ্ছে আমাদের মেন চাষ হতো সুয়েজ গেটের উপরে, ময়লা জলের উপরে। সেই ময়লা জলটা এখন পর্যাপ্ত আসছে না। কর্পোরেশন কিছু কিছু নিয়ম বেঁধে দেওয়ার জন্য ঘাটালটা বন্ধ হয়ে গেছে। ঘাটালটা আমাদের এই ময়লা জলের একটা অংশে ওরা ঘাটালটা কন্ট্রিবিউট করতো, তারা এখন করছে না। ফলে যেটুকু ময়লা জল আসছে সেটা পাশাপাশি ভেড়িগুলোও পাচ্ছে, আমরাও নিচ্ছি, কিন্তু সেই পরিমাণ পর্যাপ্ত জলটা নেই। প্লাস আমাদের আউটগোয়িংটা দীর্ঘদিন সুইচ কাজ হয়নি, ফলে ব্লক হয়ে গেছে। টোটাল ওভারঅল আমাদের কালচারটা এই মুহূর্তে হ্যাম্পার করছে। তো আমরা যদি কালচারটাকে ভালোভাবে করতে চাই তার নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে আপনাকে সুইচের উপরে একটু গুরুত্ব দিতে হবে, আর না হলে পর্যাপ্ত ফিড কিনতে হবে। কিন্তু বর্তমান বাজারে যা পর্যাপ্ত ফিডের যা দাম, সেই দামে আমরা এইসব বড় বড় ভেড়িগুলোতে চাষ করতে পারবো না। তো আমি কিছু কিছু ব্যবস্থা অবলম্বন করেছি। একটা হচ্ছে আমরা কিছু মার্কেটিং কাউডাং কিনছি, কিছু রাইস পালিশ কিনছি, কিনে আমাদের ওই বড় বড় ভেড়িগুলোতে 4টে 5টা 6টা যার যেরকম লাগছে বাসের একটা ধরুন 20 ফিট বাই 25 ফিট একটা স্কোয়ার একটা বক্স করে দিচ্ছি। এখান থেকে নৌকো নিয়ে গিয়ে আমরা ওই বক্সে ওই খাবারগুলো ফেলে দিচ্ছি। একটা ধরুন আমরা প্রথমে একটা মাটির একটা
পন্ডে গর্ত করে ওখানে কিছুটা দিচ্ছি, ওখানে কিছু আমরা ইউরিয়া সুপার দিয়ে ওটাকে একটা মিক্সচার করছি, মিক্সচার করে আমরা ওই এটাকে নৌকো করে নিয়ে গিয়ে ফেলছি। এইভাবে আমরা 1-2 বছর এটাকে শুরু করছি এবং দেখছি আমাদের সাকসেস হয়েছে। কারণ প্রথমে যখন আমি এখানে আসি মাছের গ্রোথ খুব বিলো ছিল, খুব বিলো। বর্তমানে সেই জায়গায় আমাদের মাছের গ্রোথটা ভালো এসছে এবং ডেভেলপমেন্টও যথেষ্ট হচ্ছে। আর এইসব ভেড়িতে কাজ করতে গেলে আমাদের কিছু পলিটিক্যাল প্রবলেম থাকে। ইকেডব্লিউএম এ যেটা আছে মানে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি, তো তাদের সাথে আপনাদের কিভাবে ইন্টারঅ্যাকশনটা হয়? না, ডাইরেক্ট যোগাযোগ বলতে ওদের সঙ্গে আমরা মাঝে মধ্যে বসি, আলোচনা করি, তবে খুব বেশি যে আমাদের সঙ্গে বসা হয় তা নয়। মাঝে মধ্যে আমরা বসে আমরা যতটা সহজ ওরা আমাদের সহায়তা করে। আমরা মেনলি যাই আমরা সুয়েজ গেট নিয়ে বা সুয়েজের উপরেই আমরা ডিপেন্ডেবল, যেহেতু আমরা ওইটা নিয়েই বলি। প্লাস আমাদের ভেড়ি কিছু কিছু জল জমে যায়, ধরুন এক টানা যদি 10 দিন 15 দিন যদি আমাদের এখানে বৃষ্টি ধরে থাকে, সেক্ষেত্রে আমাদের ভেড়িগুলো খুব সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে তখন ওদের সঙ্গে আমাদের যোগাযোগ করতে হয় এবং ওদেরকেও আমাদেরকে নিতে হয়, যেমন আমাদেরকেও ওদেরকে নিতে হয়। এবং পাশাপাশি ভেড়ির জলটা ওভারফ্লো হয়ে গেলে আমাদের ভেড়িতে চাপ সৃষ্টি করে, তখন আমরাও তাকে নিয়ে আমরা আমাদের মতো করে আমাদের জলটা ছাড়তে হয়। তো যদি কোনো মানে এই ওয়াটার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যদি কোনো মানে ডিসপিউট হয় বা হচ্ছে কি কিভাবে শেয়ার করবে, এই সমস্ত ডিস্ট্রিবিউশন রিলেটেড যে সমস্ত ব্যাপার, তাতে ইকেডব্লিউএম এর একটা ইন্টারভেনশন লাগে। হ্যাঁ, একসাথে বসে আমরা নিই। আর ওয়েটল্যান্ড ডিপার্টমেন্টও আমাদের সঙ্গে সহায়তা করে। ওয়েটল্যান্ড ডিপার্টমেন্ট বিশেষ করে সহায়তা করে এইটাই যে আমাদের এই ভেড়ির যে সাইডগুলোতে কিছু গাছ ওনারা লাগিয়েছেন, ওরা গাছ লাগিয়ে 1 বছর গাছটাকে মেনটেনেন্স করেছে, তারপর আমাদেরকে হ্যান্ডওভার করেছে। ওরা কিন্তু ওরা ফরেস্ট ওদেরকে দায়িত্ব দেয়, ওরা আমাদেরকে নিয়ে গাছগুলো পর্যাপ্ত গাছগুলো আমরা রিকভারি পাই। ধরুন সুপারি, নারকেল, এই গাছগুলোতে আমরাই রেভিনিউ পাচ্ছি। প্লাস পাহাড়গুলো আমাদের রক্ষণাবেক্ষণের জন্য একটা বড় ভূমিকা পালন করছে, পেয়ে যাচ্ছে। কিন্তু এরকম কি হয় কখনো কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে মানে গাছের পাতা যখন পড়ে যায় পুকুরে, তখন অনেকদিন থাকে, সেটাকে যদি এবার পরিষ্কার না হয় তখন সেটা পচে আবার মাছকে হয়। তো আমরা সেসব গাছ লাগাতে দিই না, আমরা মেনলি সুপারি আর নারকেলের উপরে আমরা গুরুত্ব দিই, আমরা সেই গাছগুলো লাগাই। এমন কিছু কিছু গাছ আপনি যেটা বললেন সেটা ঠিকই, কিন্তু সেসব গাছ আমাদের এখানে লাগানো হয় না। কলকাতার জলাভূমিকে আপনি কি মনে করেন যে এটা কলকাতার বা বলা যেতে পারে বাংলার একটা ঐতিহ্য? কিন্তু বলা যেতেই পারে, কলকাতার মতো জায়গায় এত ফ্রি এবং ফ্রেশ জায়গা সচরাচর পাওয়া যাবে না। এটা একটা নাম্বার ওয়ান কারণ। আপনি সম্ভবত এটা আমরা কয়েক বছর তো আমরা কোভিডের প্যান্ডামিক সিচুয়েশান হ্যান্ডেল করে এলাম, সেই ক্ষেত্রে আপনি আপনার দিক থেকে বা আমার দিক থেকে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের সবারই একটা ফ্রি জায়গা দরকার। তো আপনি লক্ষ্য করে জানবেন সেই আমাদের যে লকডাউন পিরিয়ডের সময় পরিবেশ দূষণের একটা পাওয়ার কমে গেছিলো, অনেকটাই কমে গেছিলো কর্পোরেশনের জন্য। তো আমরা পিকনিক স্পট আমরা একটা চালু করি শীতের সময়, তাতে দেখা যায় ওরা এসে যেটা ফিল করে যে আমরা একটা ফ্রি জায়গা দরকার সিটিজেনের জন্য। কলকাতা ওয়েটল্যান্ডস সেটার যে একটা উপকার এবং মানে উপকারিতা এবং সেটা যে কলকাতাকে কি সাংঘাতিকভাবে দিচ্ছে, তো এই সমস্ত রিলেটেড কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা মানে কোনো এক্সিবিশন বা এরকম একটা ইকো টুরিস্ট স্পট করেছেন, তো এরকম কি ফিউচারে প্ল্যান আছে যে ধরুন কোনো স্কুলের টিচাররা তারা একটা মানে এটাকে একদম একটা এডুকেশনাল ট্যুর হিসেবে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে বাচ্চাদেরকে নিয়ে এসে একটু দেখাতে পারে এবং সেখানে তারা দেখতে পারে যে কি কি হচ্ছে এবং এই ওয়েটল্যান্ডের যে ফাংশনিংটা সেটা কি সুন্দরভাবে একটা তার ইকোসিস্টেম যে একটা ম্যানেজমেন্ট, সেই ইকোসিস্টেম ম্যানেজমেন্টের একটা ল্যাবরেটরি বলা যেতে পারে।
পূর্ব কলকাতা জলাভূমি, তো সেই রকম কিছু কি মানে ভাবছেন? অবভিয়াসলি করা যেতে পারে। আর আমাদের সেন্ট্রাল ফিশারি আছে আপনার আমাদের নিয়ার অ্যাবাউট স্বাস্থ্যভবনের কাছে, ওরা আসে প্রত্যেক মাসে, ওরা স্টুডেন্টরা নিয়ে আসে, আমাদের সাধ্যমতো আমরা বলে দিই বা দেখিয়েও দিই। তো আমাদের এটা তো ইচ্ছা আছে যে আমাদের এইটার সঙ্গে যদি আজ থেকে মানে এডুকেশন পার্টের মধ্যে যদি এটাকে রাখা যায়, পরবর্তীকালে অনেক কিছু জিনিস এখান থেকে রিকভারি পাওয়া যেতে পারে। কারণ এটাই কারণ যে মাছ চাষটা থেকে বড় কথা এখানে ওভারঅল সব দিকটা আপনাকে যদি ভাবতে হয়, মাছ চাষের থাকলে জলাভূমিটা থাকবে, মাছ চাষ করতে গেলে জলাভূমি থাকতে হবে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যটাকে যদি বজায় রাখতে চান তাহলে জলাশয় মাস্ট, না হলে আপনি একটা ফ্রেশ জায়গা রাখবেন সেখানে কিন্তু রিকভারি করতে পারবেন না। কারণ 2-4 দিন অন্তর জঙ্গল হবে, কিছু দুষ্কৃতীরা থাকবে করবে, কিন্তু জলাভূমি যদি আপনি রাখেন সেক্ষেত্রে আপনি ফ্রি অ্যাওয়ারনেস পাবেন, প্লাস আপনার মাছ চাষের সঙ্গে সঙ্গে ওরা প্রাকৃতিক একটা রিকভারি পাবে, এটা যেটা মনে হয় আমাদের। আর স্টুডেন্টদের যদি এটা সাবজেক্টের মধ্যে রাখা যায় তাহলে আমাদের মতো এই সরকারি প্রজেক্ট সহ আরও এই বেল্টে যেসব ভেড়িগুলো আছে, যেভাবে আমাদের নিত্য নতুনভাবে যে আমরা টেকনোলজি ইউজ করছি, সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে বেটার হবে, যেটা আমরা হয়তো অনেক সময় হুজুট খেয়ে যাচ্ছি, সেটা ওরা নাও খেতে পারে। মানে ওরা এখানে এসে দেখলো, শিখলো, আবার ওদের নলেজটাকে এখানে এসে ওরা ইমপ্লিমেন্ট। The practical empirical implementation project on East Kolkata wetlands aims to train young investigators from 2 schools in the wetlands on the SMUS toolkit after a contextual situational analysis of the complex wastewaterscapes. This is done through a series of workshop-cum-trainings where the IIT Kharagpur and the Creative Collective Disappearing Dialogues team is working with the young investigators to gauge the efficacy of the toolkit, which is then taken to the practitioners to enhance their practical knowledge implementation capacities in terms of their own involvements with the wetlands. The academia practitioner collaboration also intends to generate ethno-visual outputs such as sketches, 3D imageries, knowledge brochures, co-produced video clips, etc., creating a roadmap through which the heritage wetlands can be collectively explored at and comprehensively captured through the increased awareness, participation, involvement, and engagement of multiple stakeholders. আমরা এখন গোলতলা ভেড়িতে চলে এসেছি, যেটি একটি সরকারি অধিগৃহীত ভেড়ি বলা যেতে পারে। তো 2টি সরকারি অধিগৃহীত ভেড়ি আছে, একটি হচ্ছে নলবন এবং আরেকটি গোলতলা। তো গোলতলা একটা বেশ অনেকটা আয়তন নিয়ে এই গোলতলা ভেড়িতে মৎস্য চাষ হয়।
আজকে আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত দাস। উনি হচ্ছেন জুনিয়র প্রজেক্ট অফিসার এসএফডিসি অর্থাৎ স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই গোলতলা যে ভেরি তার আয়তন কত এবং এখানে মাছ চাষ যেটা হচ্ছে সেটাকে আপনারা কতজন মিলে এবং কিভাবে সেটাকে আপনারা পরিচালনা করছেন? হ্যাঁ, তো এই রাজ্য সরকারের অধিগৃহীত অনেকগুলোই ভেড়ি আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে গোলতলা একটি। এটা কলকাতার কাছাকাছি। তো এর এরিয়া 110 হেক্টর, যেখানে আমরা মাছ চাষ করে থাকি। এর মধ্যে আমাদের বড় স্টকিং পন্ড 3টে আছে এবং বাকি হচ্ছে নার্সারি এবং রিয়ারিং পন্ড আছে। এটা আমরা এখন আপাতত পরিচালনা করি, যেটা হচ্ছে ধরুন 85 জন লোক। 85 জনের মধ্যে অফিস স্টাফ আছে, ফিল্ড ওয়ার্কার আছে এবং স্থায়ী অস্থায়ী সব ধরনের কর্মচারী আছে। তো সেই প্রজেক্টটাতে আমরা যে মাছগুলো চাষ করি সেগুলো হচ্ছে বেশিরভাগই এটা ময়লা জলেরই ভেড়ি। কলকাতার শহরের যে সমস্ত ময়লা জলগুলো আসে তাকেই কাজে লাগিয়ে মাছ উৎপাদন করা হয়। আর বাকি আমরা যেগুলো মাছগুলো চাষ করি যে সমস্ত স্পিসিসগুলো, সেটা হচ্ছে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, গ্রাস কাপ। এবার এরপরে ওই আপনার জাপানি পুঁটি আর সামান্য কিছু মাছ যেগুলো একা হয়ে যায়, সেগুলো শোল, লাটা, মুক্তমুখ এই সমস্ত করে। ওগুলো অ্যাকচুয়ালি আমরা চাষ করি না, কিন্তু একা হয়ে যায়, এরকম একটা ব্যাপার। এখানে যে সমস্ত মাছ ধরা হয় আপনি বললেন অনেক ধরনের মাছ এখানে হয় আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা একটু জানতে চাই যে মাছটা ধরার পর আপনারা কোথায় এই মাছের বাজার কোথায় আছে, কোথায় এই মাছগুলোকে আপনারা বিক্রি করেন এবং তাতে কীরকম লাভ হয়, তো সেই দিকটাতে যদি আপনি একটু আলোকপাত করেন। যে ধরনের মাছগুলো চাষ হয় তার বাজারগুলো যেহেতু কলকাতা সংলগ্ন ভেড়ি, অতএব কলকাতার এই নিকটবর্তী মার্কেটগুলোতেই বিক্রি করা হয়। এই মার্কেটগুলো আপনার চিংড়িঘাটা আছে, আপনার চৌবাগা আছে, এছাড়া এইদিকে আপনার আছে কাঁটাতলা আছে, তারপরে আপনার ওইদিকে কেষ্টপুর আছে। এই মার্কেটগুলোতেই বিক্রি করা হয়। এখান থেকেই আমরা যে মাছগুলো বিক্রি করি আমাদের প্রজেক্টের, তার থেকে যে রেভিনিউ পাই, সেই রেভিনিউতে বলতে পারেন যে এসএফডিসি যেহেতু গভর্নমেন্ট প্রজেক্টে বিক্রি করে লাভ হয়, কিন্তু যে লাভটা হয় সেটা হচ্ছে আপনার কি বলা যাবে যে ওই যদি দেখা হয় যে আমাদের প্রজেক্টের ডেভেলপমেন্ট কস্ট যেগুলো, সেগুলোকে বাদ দিলেই লাভটা হয়। ডেভেলপমেন্ট কস্ট যদি আপনি ধরে নেন তাহলে কিন্তু লাভ কিছু পাওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে এইরকম, কারণ সরকারি প্রজেক্টে স্যালারি অনেক বেশি। আচ্ছা, আমরা তো অনেক ধরনের রিপোর্ট, অনেক ধরনের লেখাপত্র সেগুলো পড়ছি, সেগুলোর বিষয়ে ওয়াকিবহল, কারণ পূর্ব কলকাতা জলাভূমি নিয়ে অনেক রকম লেখালেখি হয়ে থাকে। তো আমাকে যদি আপনি একটু বলেন যে এই ভেড়িটির, বিশেষ করে এই ভেড়িটির পরিচালনার ক্ষেত্রে কি কি বাধা, কি কি বিপত্তি, কি কি প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন আপনারা ইদানিংকালে? দিনের পর দিন যত আমরা দিন এগোচ্ছে তত আমরা বেশ বিভিন্ন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছি। যেমন এখন দেখা যাচ্ছে যে আমরা তো এটা অ্যাকচুয়ালি ময়লা জলের ভেড়ি, আমি আগেই বলেছি। তো এখন দেখা যাচ্ছে যে শহরের যে পরিমাণ ময়লা এখানে আসতো, যে ময়লাগুলোর পরিমাণ এখন কমে গেছে, যার জন্য মাছের খাওয়ার হিসেবে এই ময়লাকে শুধু ব্যবহার করলে হচ্ছে না, যেটা পরিপূরক হিসাবে আমাদেরকে বিভিন্ন খাবারগুলো, মাছের খাবারগুলো ব্যবহার করতে হচ্ছে কিছুটা। এবার যার জন্য কি হচ্ছে, আমাদের মাছের উৎপাদন কষ্টও বাড়ছে। এবার অন্যদিকে কি হচ্ছে না, এই যে সমস্ত যে চাষগুলো করছি, এই চাষগুলোর ক্ষেত্রে আরও কিছু প্রতিকূলতা, যেমন লোকাল কিছু ডিস্টার্ব আছে। লোকাল ডিস্টার্বগুলো যেমন যেহেতু জনবসতি বেড়েছে, মানুষের বিভিন্ন কি বলা যাবে, মানুষরা এর মধ্যে চলে আসছে, তারা দিনের পর দিন আমাদের বেশ কিছু মাছ চাষে ডিস্টার্ব করছে, যেগুলোতে মানুষের আনাগোনা খুব একটা আমাদের দরকার নেই। এই মানুষগুলোর মধ্যে সবাই তো সমান নয়,
আচ্ছা, এদের মধ্যে একটা পার্সেন্টেজ আছে যাদের ইনকাম খুব একটা বেশি নেই। তারা কি করছে, যেহেতু ভেড়ি এরিয়া, তারা রাত্রে মাছ চুরি করা এই সমস্ত প্রবণতাগুলো বেড়ে যাচ্ছে, পোচিং প্রবলেমটা বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে মূল পার্ট। এগুলো একটা পার্ট আছে। অন্য পার্ট হচ্ছে যে এই মাছ চাষের মধ্যে আর কিছু স্পিসিস যেগুলো আমরা চাষ করি না কিন্তু একা একা চলে আসে, ক্রোকোডাইল ফিশ তার মধ্যে একটা, যেটি এত দ্রুত সারভাইভ করে যে যেটাকে আমরা মানে সহজেই রিমুভ করতে পারি না, এবং সেটা আমাদের খুব প্রচুর ক্ষতি করে। আমাদের যে মাছগুলো চাষ করি তাদের ছোট মাছগুলো কিছু খেয়েও ফেলে, এবং ওটা আমাদের যে ফিডগুলো ব্যবহার করি তাকেও খেয়ে নেয়, এবং যার জন্য আমাদের প্রোডাকশান হ্যাম্পার হয়। এটা আর একটা পার্ট। তাহলে এই যে মানে যে সমস্ত প্রতিকূলতাগুলো আপনারা এখন মানে আপনাদের সামনে উঠে আসছে, তো সেইগুলোকে আপনারা কিভাবে সেগুলোকে সুরাহা তার সেগুলোকে ওভারকাম করছেন? হ্যাঁ, ওভারকাম করার ক্ষেত্রে যেমন আমরা এখন বললাম যে ফিডের ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ ফিড ব্যবহার করছি, যেটা ময়লা জলটা ফিড হিসাবে এক সময় কেবলমাত্র ব্যবহার করা হতো, এখন আমরা মার্কেট থেকে ফিড কিনে সেটা দিতে হচ্ছে, যার জন্য প্রোডাকশান কস্ট বাড়ছে। অন্যদিকে এই মানুষের এটাকে আমরা বিভিন্নভাবে আমাদের কি বলা যাবে, আমাদের গার্ডিংয়ের পরিমাণ বাড়াতে হচ্ছে, যার জন্য ওখানে লেবার কস্ট বেড়ে যাচ্ছে। অন্যদিকে কি হচ্ছে যে আমাদের যারা এই যে ক্রোকোডাইল ফিশের জন্য আমরা আরও বেশি মার খাচ্ছি, যেটা এখনও পর্যন্ত আমরা খুব একটা ভালো রিমুভ করতে পারছি না আমরা। কারণ হচ্ছে ক্রোকোডাইলের মার্কেট নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্রোকোডাইল ফিশ আমরা যে অন্যভাবে কিছু করব তার কোনো প্রযুক্তিও আমাদের কাছে নেই যে ওটাকে অন্য কোনো এতে ব্যবহার করে দেবো। ব্যাপারটা হচ্ছে এরকমই আর কি। তো আমরা বরং এটা চাইছি যে আপনারা যদি কোনো টেকনিক্যাল দিক থেকে ওটাকে অন্যভাবে ব্যবহার করা যায় কিনা সেটা যদি আমাদেরকে যদি বলেন তাহলে বোধহয় ভালো হয়। তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখানে তো অন্যান্য ভেড়িগুলো আছে, যেমন যেগুলো ব্যক্তিগত মালিকানার মধ্যে পড়ে, আবার কিছু কিছু হচ্ছে আপনার কোঅপারেটিভ ওন ভেড়ি বা ফিশারি। তো আমার নিজের যেটা মনে হয়, আমি গবেষণা করতে গিয়ে দেখেছি যে যেগুলো সরকারি ভেড়ি সেইগুলো হয়তো অন্য ভেড়ির থেকে একটু বেটার। তার কারণ হচ্ছে যে মানে ময়লা জলটা তারা যেভাবে পাচ্ছে, বা যেভাবে একটা কি বলবো একটা সাইন্টিফিক ভাবে একটা প্রযুক্তি যা সমস্ত ব্যবহার করা হচ্ছে সমস্তটা, তো সবটা মিলে আমার নিজের মনে হয় যে গভর্নমেন্ট ভেড়ির পজিশনটা বা তার সিচুয়েশনটা অন্য ভেড়িগুলোর থেকে একটু হলেও তুলনামূলকভাবে বেটার। তো আপনি স্যার এটাতে আপনি কি বলতে চান? আপনার না, এটা ঠিকই। কারণ হচ্ছে দেখুন, চাষের ক্ষেত্রে যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হয় সেগুলোর ক্ষেত্রে প্রাইভেটে যেগুলো ওদের ফান্ডিংয়ের প্রবলেম হয়, গভর্নমেন্ট জায়গাতে সেই প্রবলেমগুলো অনেকটা কম, যার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারছি অনেক সহজেই, এবং গভর্নমেন্টের সহযোগিতা থাকেই। কারণ যেহেতু গভর্নমেন্ট ফার্ম, অতএব গভর্নমেন্টের এই সহযোগিতাগুলো থাকে বলেই আমরা গভর্নমেন্ট ফার্মগুলো অনেক সহজে অনেক বেশি প্রোডাকশান করতে পেরেছি এবং ওদের থেকে অনেক বেটার জায়গায় থাকতে পেরেছি। Siltation in main canals and reduction in the nutrient status of wastewater is the common concern of the fisheries in the East Kolkata wetlands. However, the Nalbon fishery benefits from a variety of advantages and incentives as a state-owned fishery, starting with air-conditioned vending cars for transporting fish to auction venues and continuing through parallel marketing programs of the Department of Fisheries. As government projects, both Nalbon and Goltala fisheries are organized in terms of operations, sewage utilization, procurement planning, manpower, fish health monitoring, and personnel management.